কাদেরকে সবচেয়ে টাফ মনে হয় ইন্টারভিউর ক্ষেত্রে, পলিটিশিয়ান না স্পোর্টসম্যান বা আদার্স? না, আমি কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বী হিসাবে ইন্টারভিউ যে দিচ্ছে তারে কোনোদিন আমি দেখি নাই। মানে এটা আমার মানে আমার হয় কি, বোকা লোকরা যেইটা না এইটা মানুষ বুঝা ফেলে। আমার ক্ষেত্রে হয়েছে এই দশা। আমি কোনোদিন কোনো একটা ইন্টারভিউ যে দিতেছে তারে আমি কোনোদিন প্রতিদ্বন্দ্বী ভাবি না। ধরেন আমি এখন সাকিব আল হাসানের ইন্টারভিউ করতেছি, কোনোদিন কোনো জায়গা থেকে সাকিব আল হাসান আমার প্রতিদ্বন্দ্বী হবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার কোনোদিন প্রতিদ্বন্দ্বী হবে। কিন্তু আমি আমার একটা মানে আমার পার্সোনাল গর্বের জায়গা থেকে আমি একটা জিনিস বলতে পারি যে আমি একবার ইন্টারভিউ করছিলাম আইনমন্ত্রীরে আনিসুল হক সাহেবের। আনিসুল হক সাহেবের কিন্তু জিনিসটা হলো যে তিনি অনেক রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে তিনি জড়িত। মানে যেগুলি হচ্ছে যে ধরেন বিচার বিভাগের নিয়োগ, আমি ওইসব ক্রিমিনাল অ্যাক্টিভিটির কথা কইতেছি, বিচার বিভাগের নিয়োগ থেকে শুরু করে ওই যে পদোন্নতি, পদায়ন, জুডিশিয়ারিরে খুব কন্ট্রোলে রাখা, এগুলির ক্ষেত্রে তার অনেক বদনাম আছে। কিন্তু তারে বলা হয় ওয়ান অফ দ্য ফাইনেস্ট মাইন্ড যারা বাংলাদেশে লিগ্যাল প্র্যাকটিস করে। তো আমি উনাকে একটা ইন্টারভিউ করছিলাম, এইটা আমার কাছে মনে হয়েছে যে আমার অনেক প্রস্তুতি ছিল, আমার কলিগরা আমাকে অনেক সাহায্য করছে এবং উনার মতো এরকম একটা আমি যদি খুবই সম্মান নিয়েও বলি, তাহলে যদি বলি যে খুবই পিচ্ছিল একজন মানুষকে যে এইটা আমার মনে হয় এরকম বেশ কয়েকটা আছে আমার এই মুহূর্তে তার কথা মনে পড়লো। শেষ প্রশ্ন, বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার ভবিষ্যৎ কিভাবে দেখেন এবং যারা সাংবাদিকতা পেশায় নতুন আসছেন তাদের জন্য আসলে আপনার পরামর্শটা কি থাকবে? আচ্ছা, প্রথম কথা হলো যে আপনি যখন স্বাধীন সাংবাদিকতার ভবিষ্যৎ বলেন তখন মনে হয় যে এই জিনিসটা আসলে এক্সিস্ট করতেছে। এখন সাংবাদিকতার স্বাধীনতাটা কিন্তু এখন আমরা জোর করে যে যতটুকু স্বাধীনতা আদায় করতে পারি সে নিজে নিজে ততটুকু স্বাধীন হই। প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটা স্বাধীন না হলে আসলে কিছু করা যায় না। এখন এই প্রতিষ্ঠানটা স্বাধীনতার পিছনে অনেকগুলি আপনি যদি দেখেন পিলার এখানে আটকায় থাকে, কখনো মালিক হয়ে যায় পিলার। আমার মনে আসে যে অনেকগুলি টেলিভিশনে আমি দেখছি যে মালিকের স্ত্রীর জন্য একটা বিট থাকতো। এমনি আমি দেখছি যে এইটা একটা খুবই ভয়ঙ্কর ব্যাপার যে বিজ্ঞাপন খুবই একটা ব্লকেট হয়ে দাঁড়ায়। বিজ্ঞাপন দাতারা আয়সা বলে ওরকম একটা অনুষ্ঠান বানায় দেন। তুষার ভাই এগুলির বহুতবার হ্যাটকায় দিছে। আয়সা স্পেসিফিকলি বলে চ্যানেল আইয়ের ওই অনুষ্ঠানের মধ্যে একটা অনুষ্ঠান বানান, এই 21 টিভির এই অনুষ্ঠানটার মধ্যে একটা অনুষ্ঠান বানান, সময় টিভির মতো এই অনুষ্ঠান। যথেষ্ট ফ্রিডম, মানে হাজি বিরিয়ানি খেতে গিয়ে হাজি সাহেবের বিরিয়ানি রেসিপি দেয়া বলে এরকম একটা বিরিয়ানি বানায়। মানে এই স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে এইটা আমি মনে করি যে এগুলো অনেক বড় পিলার, মানে ব্লক যেটা আপনাকে অতিক্রম করতে হবে। এইটা আবার অনেক সময় সাংবাদিকরা কোনো না কোনো কিছু আদায় করতে গিয়া, হয়তো বিদেশের ফেরার টিকিট, হয়তো বিদেশে ঘোরার টিকিট, হয়তো আমি জানি না আরো সামান্য জিনিস। কারণ প্রধানমন্ত্রীর ভবনে যে কয়দিন মানে 2015 আগ পর্যন্ত যে কয়দিন গেছে, চা ছিল ঠান্ডা, খাবার ছিল খারাপ, মানে ওইটাও ভালো না খেতে পারে। এর চেয়ে বেশি কিছু কিন্তু ওইখানে দাঁড়াইলো, একটা ছবি টবি তুললো, মানে অতি অল্পতেও মানে এগুলি নিজের উপরে আরোপ করে আল্লাহ এত বড় একটা মানুষকে দেখছি আমার কাছে মনে হয় যে এগুলি জায়গার থেকে আমাদের উদ্ধার পাওয়া না পাইলে স্বাধীন সাংবাদিকতার ভবিষ্যতের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে এইটার জায়গাটা যদি পরিবর্তন না হয় এবং তাইলে এটার মধ্যে ঝামেলা। আর নতুনদের জন্য যারা আসছে এই প্রফেশনে আইসেন না, আপনি না করছেন সাংবাদিকতায় আসেন না। সাংবাদিক ইজ ডাইং। সাংবাদিক করবেন, মানে আমরা তো সবাই পারফর্মার রে ভাই। আমি যদি সাংবাদিক হইতাম তাহলে আমার সাংবাদিকতার প্রশ্ন হিসেবে বিবেচনা করতাম, আমার বিবেচনা করা হয় পারফর্মার হিসাবে। আপনি দেখেন এখানে বিখ্যাত একজন লোক আওয়ামী লীগের সাবেক সাংসদ, সে আমি কেমনে হাসলাম সেটার কথা কইতেছে, ধরেন 1 ঘন্টা করে হাইসা কেন এরকম হয়ে রয়েছে, এইটার একটা স্টিল ছবি দিয়া তো ধরেন এটা করতেছে। আমরা তো পারফর্মার, আমরা জার্নালিস্ট কোথায়? আমি তো জার্নালিস্ট নাই আরো বহু বছর, কোথায় আমরা জার্নালিস্ট? আমি তো পারফর্মার সবাই। জার্নালিজমের মধ্যে থেকে আপনি কেন জার্নালিজমের মধ্যে আসবেন? বিকজ এর মধ্যে গ্ল্যামার আছে, আপনার টেলিভিশনে দেখা যায়। আর কিসের জন্য আপনি আসছেন? আপনি বলেন তো, যাবারে আপনি কিসের জন্য আসছেন সাংবাদিকতায়? আমাকে 25 বছর আগে আমি যেদিন প্রথম যাই সেদিন আমাকে বলা হয়েছিল যে একদিন তুমি পস্তাবে, কেন সাংবাদিকতা আসছো? না, ওইগুলি কথা মুখস্থ কথা বড়রা সবসময় তুষার বাড়িও কইছে ডাক্তার হইলে পস্তাবা, ইঞ্জিনিয়ার হইলে পস্তা, এরা পস্তাইতেই থাকে, এরা অস্তিত্ব আত্মা, এরা পস্তাইতেই থাকে। এবং আগের জেনারেশনের এইটার একটা খুব কমন কথা, আমি ওইটার জায়গায় আমি যাচ্ছি। আমাকে দুইটাই বলেছে, ডাক্তারি ছাড়লা এটার জন্য পস্তাবা, আবার বলেছে ডাক্তারিতে আসছে এই জন্য পস্তাবা। আমি যেদিন মেডিকেল কলেজে ভর্তি হতে যাই, আমার সিনিয়র ভাষায় দেখা আর কি, আমি কিন্তু মেডিকেল কলেজে তখন ভর্তি পরীক্ষাও দেই নাই। আমি জানি যে আমি মেডিকেলে পড়বো, তো আমি
সোজা চলে গেলাম যে যেখানে পড়বো দেখে আসি। তো ঢুকে এক বড় ভাইয়ের সাথে দেখা, ওই বড় ভাই এখন আমেরিকায়, উনি আমাকে বলে তুমি কেন আসছো? তা আমি বললাম যে মেডিকেলে ভর্তি হবো। বলছে খবরদার, আচ্ছা তুমি বুয়েটে যাও। আচ্ছা আচ্ছা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা শুধু বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে আসলে ঠিকানায় জয়েন করার পরে কোনো টক শোতে এই প্রথমেই আসা হলো আমার। তো এইটার জন্য আমি একটু বলে রাখি যে আমি মানে বাংলাদেশের বাইরে যারা বাংলাদেশি আছেন, সে ডায়াসপোরা নিয়ে আসলে আমাদের কাজ করার স্বপ্ন, এবং সব বাংলাদেশের সেরা লোকরা একটা প্ল্যাটফর্মে আসুক, সেই স্বপ্ন আমি দেখি অ্যাক্রস দ্য মহাদেশ। এবং দেশের বাইরের যে দেশ, সেইটাকে আমি আসলে একটু অ্যাড্রেস করতে চাই। সাংবাদিকতার ভবিষ্যৎ বলতে আমার কাছে সাংবাদিকতার ভবিষ্যৎ এখন ওই জায়গায় গেছে, কারণ আমি নর্মালি এখন পলিটিক্স, ক্রাইম, যা যা কিছু ঘটে দেশে পাল্টায় ফেলানো বা খুব বিপ্লব করা বা তুষার ভাইয়ের মতো মাস্টারি করে সবগুলিকে লাইনে আনা, ওগুলির মধ্যে আমি আসলে আর নাই। কারণ আমি কি বলে মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি নতুনদের নিয়েই একটু কাজ করতে চাই, এবং দেশের বাইরের যে বাংলাদেশটা আছে সেইটা নিয়ে আমার আসলে কাজ করার ক্ষেত্রে আমি মনোযোগী হতে চাই, যেটাকে আমি ডায়াসপোরা মিডিয়া বলে আই ওয়ান্ট টু ডু দিস। জি, আমরা মানে খালেদ আলী রিয়াজ হইতে চায় না, না, মানে এখানে এসে সাংবাদিকতা শিখাতে চায় না। বরং সারা পৃথিবীতে বাংলাদেশিদেরকে আমি আসলে এক জায়গায় করতে চায়। এটা তো আমাকে ভালো। জি, এটি অবশ্যই আমি কোনদিন বিদেশে গেলে না, অবশ্যই অবশ্যই তো সবাই। জি, আমাকে শেষ করতে হচ্ছে।